অনেক অপেক্ষার পরে সঞ্জয় দত্ত অভিনীত দ্য ভূতনি মুভিটি চলেই এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে সঞ্জয় দত্ত একটা মডার্ন ত্রান্তিকের অভিনয় করেছে। মুভিটা যদি বাংলায় হতো তবে নাম হতো এক প্রেতনির ভালোবাসা। ইদানিং আমি একটা ব্যাপার খেয়াল করে দেখছি যে তোমরা ভিডিওতে লাইক দিচ্ছ না, এর কারণে চ্যানেলের রিচ অনেক কমে যাচ্ছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক করে দিও। আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দিল্লিতে অবস্থিত সেন্ট ভিনসেন্ট কলেজটা দেখানো হয়। সব কলেজেরই কোনো না কোনো একটা প্রথা প্রচলিত থাকে। তো এই কলেজে ভার্জিন ট্রি নামক একটা গাছ আছে। শোনা যায় ভ্যালেন্টাইনতে যদি এই গাছটায় কারো ছবি লাগায় আর যদি তাকে সে আসলেও ভালোবাসে তবে সেই প্রেমটা সফল হয়ে যায়। এখন এই কথাটা যে কতটা সত্যি সেটা জানা যায়নি। 2003 সালের হোলিকা দহনে আগুন লেগে যায় সেন্ট ভিনসেন্ট কলেজে। এতে গাছটাও অনেক করে ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো ছাত্রছাত্রীর কিছুই হয় না। কয়েক বছর পরের কথা, শান্তনু নামের এক ছাত্র রাত্রেবেলাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে পৌঁছে ভার্জিন ট্রির কাছে। ওর হাতে ছিল একটা পানির বোতল। গত বছর শান্তনু একটা মেয়ের ছবি লাগিয়েছিল এই গাছটায়, কিন্তু কোনো কাজ হয়নি। মেয়েটা অন্য একটা ছেলের সাথে চলে গেছে। তখন শান্তনু এই গাছের থেকে তার আসল ভালোবাসাটা ফিরিয়ে যায়, সাথে অনেক চিল্লাচিল্লিও করতে থাকে। তারপর পরই সেখানে কেমন যেন একটা ছায়া দেখতে পাওয়া যায়, আর আশেপাশের অবস্থা দেখে কারো একটা উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। তারপর সেই গাছের একটা ঝুলন্ত মূল গলায় দিয়ে খারাপ কাজ করতে চায় শান্তনু। হয় তুই আমার ভালোবাসা ফিরিয়ে দিবি, না হলে আমার জান নিয়ে নিবি। শান্তনু যখন এইসব কথা বলছিল ঠিক তখনই গাছের পিছনে শ্যাডোর মতো একটা কিছু দেখতে পাওয়া যায়, আর সেটা বাঁচায় শান্তনুকে। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিল শান্তনুর দুই বন্ধু সাহিল আর নাসির। ওরা দুজনে শান্তনুর চিৎকার শুনে এগিয়ে যায় সেদিকে। তারপর দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে শান্তনু। সাথে সাথেই সেখান থেকে ওকে নিয়ে আসে ডরমেটরিতে। পরদিন সকালে শান্তনু একদমই উদাস হয়েছিল, কিন্তু পুরো কলেজে যেন খুশিরই মহল, কারণ আজকে ভার্জিন টিকে পূজা করবে সবাই, যার যার আসল ভালোবাসার ছবি টানাবে এই গাছটায়। তবে কলেজে এমন একটা গ্রুপ আছে যারা এই পূজা বন্ধ করার জন্য আন্দোলন করছিল। তাদের ধারণা ভার্জিন ট্রিয়ে থাকা আত্মা ভ্যালেন্টাইন ডেতেই সজাগ হয়, আর এতে কেউ কেউ প্রথমে নিজে নিজেই খারাপ কাজ করার চেষ্টা করে। তারপর হোলির দেহে আস্তে আস্তে একটা অজানা কারণে মারা যায় ওরা। এখন পর্যন্ত 3বার হয়েছে এমনটা। 2004, 2009 এবং 2014-তে রঘু, ভারুণ, সিড নামের 3জন ছেলের সাথে ঘটেছিল এই ব্যাপারটা। এই জন্য এই পূজাটা বন্ধ করার জন্য জোর দাবি জানায় সবাই, আর ফ্যাকাল্টির সামনে মানববন্ধনও করে। তবে কোনোভাবেই ভূতে বিশ্বাস করতে চায় না ফ্যাকাল্টি, এই জন্য ছাত্রদের কথায় কোনো দামই দেয় না ওরা। তারপর পরই অনন্যা নামের একটা মেয়ে আসে শান্তনুর কাছে। দুজনে খুব ভালো বন্ধু। তবে অনন্যা মনে মনে ভালোবাসত শান্তনুকে, কিন্তু সেটা আর বলার সাহস হয় না। এদিকে এই বছর ভ্যালেন্টাইন ডে পার্টি চলছিল, আর অন্যদিকে দেখা যায় একটা ছেলে লাফ দেয় উপর থেকে। এটাতে সবাই মনে করে যে ভার্জিন ট্রির আত্মা হয়তো বা ফিরে এসেছে। তবে ছেলেটা বেঁচে যায়, কিন্তু মানববন্ধন করতে থাকা ওরা তো আরেকটা কারণ পেয়ে যায়। এতে পুরো কলেজেই হট্টগোল বেঁধে যায়। ভাঙচুর করা হয় কলেজের বিভিন্ন জিনিসপত্র। আর এবার তো কলেজটা বন্ধ করারই দাবি জানায় সবাই। হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে আন্দোলন করতে থাকে। তখন কলেজের ডিন জানায়, যদিও আমি ভূতে বিশ্বাস করি না, তারপরে তোমাদের কথা চিন্তা করে আমি একটা প্রফেশনাল ডাকবো। এই জন্য এই ব্যাপারটা সমাধান করার জন্য কলেজের কমিটি দ্রুত একটা মিটিং ডাকে। তখন মিটিংয়ের মধ্যে এক শিক্ষক বলে ওঠে যে এইটার সমাধান একজনই করতে পারে। ওর নাম ডক্টর কৃষ্ণা ত্রিপাঠী, আর সবাই ওকে বাবা বলেই ডাকে। বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্যারাফিজিসিস্ট, আর সে ছিল এই কলেজেরই ছাত্র। তখন আরেকজন বলে ওঠে, এই বাবা করবে, ও তো আসলে ভণ্ড। তখন অন্য আরেকজন বলে ওঠে, বাবা যদি সায়েন্টিফিকভাবে সবকিছু সমাধান করতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তারপর পরই প্রথমবারের মতো দেখা যায় বাবাকে। একটা গ্রামে এসে সে সায়েন্টিফিকভাবে আত্মা তাড়াচ্ছিল। ওর সাথে ছিল ওর পুরো টিম। সেখানের কাজ শেষ করে বাবা ফিরতে থাকে। ঠিক তখনই ওর ফোন একটা কল আসে। এটা সেন্ট ভিনসেন্ট কলেজ থেকে এসেছিল। তখন প্রফেসরটা বলে, আমরা তোমাকে এখানে একটা কাজে ডাকতে চাইছি। তখন বাবা জিজ্ঞেস করে, কোনটা সমস্যায় আছেন, ভূত, আত্মা, ডাইনি, পিশাচ নাকি জম্বির? তারপর ওদের মধ্যে আরো অনেক কথা হয় এবং রাজি হয়ে যায় বাবা এখানে আসার জন্য। সেদিন রাতে আবার ভূতনিকে দেখতে পায় শান্তনু। সকালে উঠে আবার সেইগুলোই চিন্তাভাবনা করতে থাকে। এর পরপর ওরা 3 বন্ধু চলে আসে একটা প্রোগ্রামে। আসলে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্টটা চলতে থাকলে সাহিল সহ আরো 5 জনের উপর অ্যাটাক হয় ভূতের। সবারই কেমন জানি চোখ উল্টিয়ে যায়। তারপর পরে ওদের সবাইকে নিয়ে আসা হয় হাসপাতালে। হঠাৎ করে কলেজে এত কিছু ঘটে যাওয়াতে ছাত্ররা আবারও আন্দোলনের নামে। সেখানে এসেই ডিন বলতে থাকে, ওদের সমস্যা তো ফুড পয়জন থেকে হতে পারে, আর ওরা এখন সুস্থ হয়ে গেছে। খাবারে কোনো রকম কোনো সমস্যা ছিল কিনা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। সাহিলকে দেখার জন্য রাতের বেলাতে শান্তনু আর নাসির চলে আসে হাসপাতালের কাছে। ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আশেপাশে কিছু একটা শব্দ শুনতে পায় ওরা। এতে অনেক আতঙ্কিত হয়ে পড়ে।
এরপর সাহিলের কাছে পৌঁছলে সে জানে আমি ঠিক আছি। ওখানে থাকা কয়েকজন ভার্জিন ট্রিয়ের ভূতকে নিয়ে কথা বলছিল। তখন একজন বলে ভূতটা কি ওই গাছেই থাকে, অন্যজন বলে যে না, ভূত তো যে কোনো জায়গায় থাকতে পারে, এমনকি উপরেও। এটা শুনেই নাসির উপরের দিকে তাকায় আর সেই ভূতনিকে দেখতে পায়। এতে সে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে পালাতে থাকে, কিন্তু নাসির ছাড়া কেউই দেখতে পায় না সেই ভূতটাকে। তারপর সেখানকার পরিস্থিতি শান্ত হলে ওরা তিনজনে চলে আসে হোস্টেলে আর ঘুমিয়ে পড়ে। হোস্টেল রুমে এসে ওরা তিনজন যখন ঘুমানোর জন্য শুয়েছিল, ঠিক তখনই সেখানে চলে আসে বাবা। আচমকায় ওনাকে আসা দেখে এরা সবাই ভয় পেয়ে যায়। এমনিতেই ওরা সবাই আতঙ্কে আছে, আর এর মধ্যে যদি কেউ এভাবে আসে তাহলে ভয় তো পাওয়ারই কথা। তারপর পরে বাবা ওদেরকে নিজের পরিচয় দেয় আর সেখান থেকে চলে যায়। সকালে কলেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা চলে। সবাই বলা বলি করতে থাকে ভূতের কাহিনীটা বানোয়াট, এটা কেউ হয়তো ইচ্ছা করেই করেছে। তখন বাবা প্রফেসরদেরকে জানায় যে এগুলো সেই করেছে, যেন পুরো কলেজটা শান্ত থাকে এবং ওর কাজ করতে সুবিধা হয়। সাথে বাবা আরও বলে যে 2 রকমের আত্মা থাকতে পারে, একটা সবুজ আত্মা এবং একটা লাল আত্মা। সবুজ আত্মা কখনো মানুষের ক্ষতি করে না, আর লাল আত্মা মানুষের ক্ষতি করে। কলেজে যদি লাল আত্মা থেকে থাকে তাহলে তো আমি আছি। তারপর আরও জানায় আমি কিছু পুরনো টিভি আর কিছু ইলেকট্রনিক ইকুইপমেন্ট লাগিয়েছি, যাতে আত্মার সিগন্যালটা ভালোভাবে পাওয়া যায়। রাত্রেবেলাতেই সাহিল আর নাসির হোস্টেলের দিকে যাচ্ছিল, তখন দেখতে পায় একটা পুরনো দিনের টিভি। এটা দেখে ওরা ভাবতে থাকে যে কে আবার এখন এই পুরনো দিনের টিভি এখানে রাখলো। ঠিক তখনই সেখানে বাবা হাজির হয়ে পড়ে। ওনার এমন আচমকায় আসা দেখে আবারও ভয় পেয়ে যায় এরা দুজনেই। তখন বাবা বলে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও। এটা বলেই বাবা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় শান্তনু একা একাই হেঁটে হেঁটে আসছিল। ঠিক তখনই লাইটগুলো বন্ধ হতে থাকে, আর কে যেন তার নাম ধরে ডাকতে থাকে। ঠিক তখনই শান্তনু ধাক্কা খায় একটা মেয়ের সাথে। মেয়েটাকে প্রথমবার দেখেই শান্তনুর ভালো লেগে যায়। এত সুন্দরী মেয়ে সে যেন এর আগে কখনোই দেখেনি। ওর নাম মহব্বত, আর সে 3rd ইয়ারে পড়ে। গোটা 1 বছর সে পড়াশোনার বাইরে ছিল, আর 1 বছর পরে আবারও এসেছে কলেজে। আসলেই মহব্বতই ছিল আমাদের গল্পের ভূতনি। শুধুমাত্র ওকে শান্তনুই দেখতে পেত, আর কেউই ওকে দেখতে পেত না। এই জন্য শান্তনুর কর্মকাণ্ডে সবাই অবাক হতে থাকে, আর বাবাও সন্দেহ করতে থাকে শান্তনুকে দেখে। এদিকে শান্তনু আর অনন্যা খুব ভালো বন্ধু হয়, তারা সবসময় পাশাপাশি থাকতো। আর এই ব্যাপারটা কোনোভাবেই সহ্য করতে পারে না মহব্বত, আর ঠিক এই জন্যই অনন্যাকে বারবার হিপনোটাইজ করে এদিক ওদিকে পাঠিয়ে দেয়। শান্তনুর আশেপাশে ওকে ভিতে দেয় না। পরদিন সকালবেলাতে অনন্যা চিন্তা করতে থাকে শান্তনুকে নিয়ে। আজকে ওকে প্রপোজও করতে চায়। আসলে অনন্যা ফুলটা ফোটার অপেক্ষা করছিল। এই ব্যাপারটা মহব্বত খেয়াল করলে সে এসে মারার চেষ্টা করে অনন্যাকে। ঠিক তখনই ওই জায়গায় চলে আসে শান্তনু এবং বাঁচিয়ে নেয়। তারপর পরে শান্তনু অনন্যাকে জানায় আমি মহব্বত নামের একটা মেয়েকে পছন্দ করি, তুমি কি একবার তার সাথে দেখা করতে পারবে? তুমি যদি হাঁ করো তাহলেই শুধুমাত্র ওকে আমি গার্লফ্রেন্ড বানাবো, আর যদি না করো তাহলে বাদ। তখন অনন্যা নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এরপর শান্তনু চলে গেলে অনেক কান্না করতে থাকে অনন্যা, কারণ সে তো শান্তনুকে অনেক ভালোবাসে। তখন অনন্যা মনে মনে ভাবতে থাকে এবার আর তোমাকে অন্য কাউকে হতে দিব না শান্তনু, তুমি শুধু আমার হবে। এই ব্যাপারটা শুনে ফেলে মহব্বত, আর আবারও অনন্যাকে মারার জন্য চলে আসে। এবার মহব্বত অনন্যার রূপ ধরে এসেছিল। তারপর পরই গাছের শেকড় দিয়ে অনন্যাকে বেঁধে ফেলে মহব্বত। ঠিক তখনই বাবা অনেক স্ট্রং একটা সিগন্যাল পায়, আর সেদিকেই যেতে থাকে। বাবা এসেই দেখে অনন্যার অনেক বাজে অবস্থা করে ফেলেছে মহব্বত। তারপর অনেক চেষ্টা করার পরে অনন্যাকে বাঁচাতে সক্ষম হয় বাবা, এবং দেখতে পায় সে যে চাকুটা ছুঁড়েছিল সেটার সাথে একটা পাতা আটকে আছে। তারপর পরে সেখান থেকে অনন্যাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করায় বাবা, আর সেই পাতাটা হাতে করে নিয়ে যায় ভার্জিন ট্রির কাছে। কিন্তু ভার্জিন ট্রির পাতার সাথে মেলে না এই পাতাটা। তারপর পরই বাবা একটা গোপন রাস্তা ব্যবহার করে চলে আসে অন্য একটা গাছের কাছে। এই গাছটা দেখতেও ঠিক ভার্জিন ট্রি এর মতোই, কিন্তু পার্থক্য একটাই, এই গাছটা ছিল মৃত। ওই যে 2003 সালে যে আগুনটা ধরেছিল সেই আগুনেই পুড়ে গেছিল এই গাছটা। পাতাটা এই গাছের সাথে মেলালে মিলে যায়। তখন বাবা ভাবে যে হয়তো ভূতটা এই গাছেই থাকে। ওই গাছের পাশে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সেটার ফুটেজ আনতে বলে দেয় ওর অ্যাসিস্ট্যান্টকে। তখন বাবা খেয়াল করে দেখে সেই গাছটার নিচে একটা চিরকুট লেখা। কিছুক্ষণের মধ্যে বাবার হাতে চলে আসে সিসিটিভি ফুটেজ। তখন দেখতে পায় বৃষ্টি ভেজা ওই রাতে শান্তনু ভুল করে ভার্জিনটি পার হয়ে এই গাছটার কাছে চলে এসেছিল, আর তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার কথাও বলছিল। যে দৃশ্যটা আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম। যেহেতু শান্তনু সেখানে গিয়ে ভালোবাসতে চাইছিল, এই জন্য সেই গাছে থাকা আত্মা মহব্বত হয়ে শান্তনুর কাছে এসেছে। অন্যদিকে দেখা যায় মহব্বত চলে আসে শান্তনুর সাথে দেখা করার জন্য, আর সে মেয়ে হওয়া সত্ত্বেও সেই প্রপোজ করে দেয় শান্তনুকে, বলে ভালোবাসি। তখন শান্তনু জানায় আমার কিছুটা সময় প্রয়োজন, আসলে অল্প কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়ে গেছে, তো এর জন্য প্রেমের উপর আমার একদমই মন উঠে গেছে, তো আমাকে অল্প কিছুটা সময় দাও তুমি। এরপর পার হয়ে যায় কয়েকদিন।
হঠাৎ করে শান্তনু বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা তোমার শরীরকে না, তোমার রুহকে। শরীরের ভালোবাসা তো টেম্পোরারি, আর রুহর ভালোবাসা সারা জীবনের জন্য। তো এই জন্য আমি তোমার চেহারা দেখে না, তোমার ভেতরে থাকা সোল দেখে তোমাকে ভালোবেসেছি। শান্তনুর এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায় মহব্বত। সত্য ভালোবাসা মিথ্যার কোনো স্থানই নেই। তখন মহব্বত বলে, আসলেই তুমি একটা রুহকে ভালোবেসেছ, কারণ আমি আত্মা, আর আমি জীবিত নই, আমি মারা গেছি অনেক দিন আগেই। তবে শান্তনু কোনোভাবে বিশ্বাস করে না ওর কথা। একটা টর্চ লাইট মুখে ধরে মজা করতে শুরু করে। মহব্বত অনেক করে শান্তনুকে বললেও তারপরেও সে বিশ্বাস করতেই চায় না। ঠিক তখনই মহব্বত তার আসল রূপ ধারণ করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় শান্তনু, আর ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। শান্তনু এত জোরে চিৎকার করেছিল যে সেটা বাবাও শুনতে পায়। শান্তনু অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকলে ভূতনি ওর পিছনে নেয়, আর একসময় ওকে ধরেও ফেলে। ঠিক তখনই সেখানে চলে আসে বাবা এবং বাঁচিয়ে নেয় শান্তনুকে, আর গাড়িতে করে নিজের আস্তানায় নিয়ে যেতে থাকে। তার কিছুক্ষণ পরে সাহিল এবং নাসির চলে আসে। শান্তনুকে কোথাও না দেখে ওকে ফোন দেয়। তখন শান্তনু ফোনটা ধরেই বারবার বলতে থাকে, তোমরা হোস্টেলে যেও না, ওখানে কিন্তু ভূত আছে। তবে ওদের আশেপাশেই ছিল ভূতনি, আর এতে ফ্রিকোয়েন্সিতে ঝামেলা হয়। শান্তনুর কোনো কথাই বুঝতে পারে না ওরা দুজন, আর চলে আসে হোস্টেল রুমের মধ্যে। ঠিক তখনই মহব্বত আক্রমণ করে বসে ওদের দুজনকে, আর জানতে চায় শান্তনু কোথায়। প্রথমে তো ওরা কেউই শান্তনু সম্পর্কে বলতে চায় না। তারপর মহব্বত যখন ওদেরকে অনেক করে ভয় দেখায়, তখন একজন বলে দেয় শান্তনু বাবার সাথে যাচ্ছে তাদের আশ্রমে। এদিকে শান্তনু আর বাবা তাদের আশ্রমের কাছাকাছি চলে আসে। ঠিক তখনই ওদের গাড়িতে অ্যাটাক করে বসে মহব্বত, আর পুরো গাড়িটাকে একদম পজেস্ট করে ফেলে। আর ঠিক এই কারণেই বাবা এই যাত্রায় মহব্বতের সাথে কোনোভাবে পেরে ওঠে না, হার মানতে বাধ্য হয় বাবা। তারপর শান্তনুকে তুলে নিয়ে কলেজে চলে আসে মহব্বত। সেখানেই দাঁড়িয়েছিল সাহিল ও নাসির। ওরা হোস্টেল ছেড়ে চলে যাচ্ছিল দূরে কোথাও। ঠিক তখনই শান্তনুকে উঠতে দেখে ওদের তো হালই খারাপ হয়ে যায়, আর অনেক ভয় পেয়ে পালাতে শুরু করে। তারপর পরই মহব্বত ছেড়ে দেয় শান্তনুকে, আর জ্ঞান ফিরে পায় শান্তনু। সেও যেতে থাকে ওদের পিছে পিছেই, কিন্তু লাভ তেমন একটা হয় না। মহব্বত ওদের তিনজনকেই আটকে ফেলে। এরপর শান্তনুকে মহব্বত বলে, আমি তো নিজে নিজে আসিনি তোমার পিছে, তুমি তো আমাকে জাগিয়ে তুলেছ। তো এখানে আমার তো কোনো দোষ নেই। তুমি সত্য ভালোবাসা চাইছিলে, তো আমি তোমাকে সত্য ভালোবাসা দিতেই এসেছি। মহব্বতের মুখে এমন কথা শুনে সেদিনের কথা মনে পড়ে যায় শান্তনুর। সেদিন শান্তনু এসেছিল ভার্জিন ট্রির কাছেই ভালোবাসা চাইতে, তবে ওর হাতে থাকা ছবিটা উড়ে যায় ওই দিকে। তারপর সে চলে আসে ওই মরা গাছটার কাছে। আর সেদিন রাতের বেলাতে শান্তনু অনেক পানি খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকায় সে বুঝতেই পারে না যে এটা ভার্জিন ট্রি না অন্য ট্রি। আর সেই মরা গাছটার সামনে শান্তনু বলতে থাকে ভালোবাসার কথা, আর ওই গাছটাতেই আত্মা হয়েছিল মহব্বত। সাথে মহব্বত আরও বলে, সেদিন তুমি খারাপ কাজ করতে গিয়েছিলে, আর আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এইসব শোনার পর শান্তনুর দুই বন্ধু বিভিন্ন কথা শোনাতে থাকে মহব্বতকে। তখন মহব্বত ওদের আক্রমণ করলে ভয়ে ওকে ভাবি বলে বসে। এর পরপরই মহব্বত বলে যে আগামীকালকে 8টার সময় আমরা আবারও দেখা করব। শান্তনু দিনের বেলায় যে কোনো সময়ের কথা বললেও মানে না মহব্বত, আর বলে কালকে ঠিক রাত 8টা। ওইদিকে বাবা রিসার্চ করতে থাকে আগে মারা যাওয়া অন্য 3জনকে নিয়ে। তখন ভিকটিমের কাছের লোকজনের থেকে জানতে পারে যে ওরা নিজে নিজে মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছিল, আর সেই কাজটা করেছে কোনো একটা আত্মা। তখন বাবা আরও জানতে পারে যে সবার মৃত্যু হোলির দিনই হয়েছিল। এই বছরের হোলি আসতে আর মাত্র 7 দিন বাকি। তখন বাবা বুঝে যায় যে 7 দিন পরে হয়তোবা শান্তনুকেও মরতে হতে পারে। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় বাবা, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরদিন সকালবেলাতেই বাবা ওদের 3জনকে ডেকে পাঠায়, আর শান্তনুকে বলে তুমি মহব্বতের সাথে খুব সুন্দর করে কথা বলবা, আর তার থেকে এটা জানার চেষ্টা করবো যে মৃত্যুর আগে সে কে ছিল আর কিভাবেই বা তার মৃত্যু হয়েছিল। এই দুইটা বাদেও যদি আরও অন্য ইনফরমেশন আনতে পারো তাহলে আরও বেশি ভালো হয়। তারপরই অনন্যা ফোন দিয়ে বসে শান্তনুকে, কিন্তু বাবা একদম সাফ সাফ শান্তনুকে বারণ করে দেয় যে অনন্যার সাথে কোনো মতেই কোনো কন্ট্যাক্ট না রাখতে, কারণ যদি এবার মহব্বত জানতে পারে যে অনন্যার সাথে তার আবারও সম্পর্ক হতে চলেছে তাহলে একদম মেরেই ফেলবে ওকে। আর সেদিন যে অনন্যাকে মহব্বত অ্যাটাক করেছিল এইটাও বলে বাবা। এই জন্য অনন্যার ভালোর জন্য হলেও তুমি ওর আশেপাশেও যেও না। বাবার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় শান্তনু। অনন্যার উপরে অ্যাটাক হয়েছে আর সে এখনও এটা জানে না। তারপরই অনন্যার সাথে শেষবারের মতো দেখা করার জন্য শান্তনু চলে যায়। সে চলে গেলেই বাবা সাহিল এবং নাসিরকে বলে শান্তনুর জীবন সংকট রয়েছে, এর জন্য যতটা পারো তোমরা ওকে হেল্প করবা, আর মহব্বত জন্য এই কোনো ব্যাপারগুলো বুঝতে না পারে এটা তোমরা এনশিওর করবা। ওর সাথে সবসময় ভালো ব্যবহার করবো এবং তেলবাজিও করবা। আর এই আত্মাটা হোলির দিনেই সবাইকে মারত, এর জন্য আমাদের হাতে আর মাত্র 6 দিন সময় আছে। এদিকে দেখা যায় শান্তনু চলে আসে অনন্যার সাথে দেখা করার জন্য। সেখানে এসেই শান্তনু জড়িয়ে ধরে অনন্যাকে, আর বলে তোর উপর অ্যাটাক হয়েছে এটা আমাকে জানাসনি কেন তুই? কিন্তু কিছুই বলে না অনন্যা।
তারপর পরে শান্তনু জানে আমাদের আর কখনো দেখা হবে না, আজই আমাদের শেষ দেখা। শান্তনুর মুখে এমন কথা শুনে অনন্যা ভেবেই নেই যে হয়তো বা মহব্বতের জন্য এমনটা বলছে। আর অনেক করে শান্তনুকে কনভিন্স করতে থাকলেও লাভ তেমন একটা হয় না। ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় শান্তনু। তারপর রাত্রেবেলাতেই আবার মহব্বত চলে আসে ওদের সাথে দেখা করার জন্য। সাহিল আর নাসির মিলে তো মহব্বতের অনেক সুনাম করতে থাকে। আসলে বাবা ওদেরকে যেমনটা বলে দিয়েছিল ওরাও ঠিক তেমনটাই করছিল। আর এই ব্যাপারটা দেখে অনেক খুশি হয়ে যায় মহব্বত, আর ওদের দুজনের সামনেও দেখা দেয়। ওরা দুজন তো মহব্বতের অপরূপ সৌন্দর্য দেখে একদম মুগ্ধই হয়ে যায়। এত সুন্দরী একটা মেয়ে কিভাবে ভূত হতে পারে, আর মহব্বতের সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। আসলে এখন ওরা দুজন সত্য কথাই বলছিল। মহব্বত দেখতে এতটাই সুন্দর ছিল যে ভূত জানা সত্ত্বেও ওরা মহব্বতকে হেট করতে পারছিল না, আর প্রশংসা করেই যাচ্ছিল। তারপর পরে মহব্বত শান্তনুকে বলে যে আমাদের দুজনের একলা কিছুটা সময় পার করতে হবে। তখন শান্তনুকে কোলে তুলে নেয় মহব্বত আর দেয় একটা উড়াল। এই ব্যাপারটা দেখে আবারও অবাক হয়ে যায় সাহিল আর নাসির। সেখান থেকে ওরা দুজনে সরাসরি চলে আসে বাবার কাছে এবং সবকিছু খুলে বলে বাবাকে। বাবা তখন জানে আমার কাছে দারুণ একটা বুদ্ধি আছে। তারপর পরে দেখা যায় সবাইকে নিয়ে বাবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, যেখানে শান্তনুকেও অ্যাড করে দেয়। ওই সময়টা শান্তনু এবং মহব্বত মেঘের ওপরে বসেছিল, আর সেখানে বসে বসে ওরা দুজনে গল্পগুজব করছিল। সাথে সাথে শান্তনু চ্যাটিংও করছিল এই গ্রুপটায়। বাবা তখন টেক্সটের মাধ্যমে শান্তনুকে মহব্বতের সম্পর্কে সবকিছু জানতে বলে। তখন শান্তনু মহব্বতকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার আসল নাম কি, মানে তুমি মারা যাওয়ার আগে তোমার নাম কি ছিল, আর তুমি কি এই কলেজে পড়তে? তখন সে জানে আমি শুধু এটুকুই জানি যে আমার নাম মহব্বত, আর কিছুই আমার মনে নেই, আর আমি তোমাকেই ভালোবাসি। ঠিক তখনই অনন্যা ফোন দিয়ে বসে শান্তনুকে। ফোনটা কেটে দেয় শান্তনু আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানায় যে অনন্যাকে গিয়ে বলতে যে সে যেন ফোন না করে। তারপর ফোনটা বন্ধ করে দেয় শান্তনু। সেই মেসেজটা পড়ে সাথে সাথেই সাহিল আর নাসির চলে আসে অনন্যাকে নেওয়ার জন্য। তারপর পরে গিয়ে অনন্যাকে নিয়ে আসে বাবার কাছে। বাবা তখন মহব্বতের সম্পর্কে সবকিছু খুলে বলে অনন্যাকে। তারপর অনন্যাকে টেলিস্কোপ দিয়ে তাকাতে বলে। সেখানে চোখ রাখলেই অনন্যা দেখতে পায় মেঘের ওপরে বসে আছে শান্তনু, আর সে যেন নিজের সাথে একা একাই কথা বলছে। এটা দেখে অবাক হয়ে যায় অনন্যা, আর ভাবতে থাকে এটা আবার কেমনে পসিবল। তখন বাবা সবকিছু বোঝায় অনন্যাকে, সাথে বলে যে তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি শান্তনুর থেকে এখন দূরে দূরে থাকো। অনন্যা এখানে বাবার সাথে কথাবার্তা বলতে থাকলে কিছুক্ষণ পরেই সেখানে শান্তনু চলে আসে। তখন অনন্যা গিয়ে শান্তনুর উপর অনেক করে রাগ দেখায়, এমনকি ওকে একটা চড়ও বসিয়ে দেয়। তখন সে বুঝে যায় অনন্যা ওকে অনেক ভালোবাসে। এটা বলেই সেখান থেকে চলে যেতে থাকে অনন্যা। তখন শান্তনু ওর পিছে পিছেই আসে এবং বলে যে আমিও তোমাকে ভালোবাসি। প্রথম তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে আমি ভালোবেসেছি, আর সেই সময়টায় তোমাকে আমি অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো তখন আমাকে পাত্তাই দাওনি আর আমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিলে। তখন আমি বুঝে যাই যে তুমি হয়তো বা আমার লিগের বাইরে। তবে এখন আমিও তোমাকে অনেক ভালোবাসবো। ওদের দুজনের সময় অনেক ভালো কাটতে শুরু করে, আর বাবা ওদেরকে দেখে বলে যে দেখো এখন ওদের আর কোনো মৃত্যুর ভয় নেই। সাথে দুই বন্ধুকে নির্দেশ দেয় কলেজে মহব্বত নামে কেউ পড়তো কিনা তা জানার জন্য, এবং মহব্বতকে তোমরা দুজনে যেহেতু দেখেছো তো ওর একটা স্কেচ বানিয়ে ফেলো। এভাবেই কেটে যায় কয়েকদিন। দেখা যায় দিনের বেলাতে শান্তনু অনন্যার সাথে থাকতো, আর রাতের বেলাতে মহব্বতের সাথে। মহব্বতকে সে কিছুতেই বুঝতে দিতে চায় না যে অনন্যার সাথে তার সবকিছু মিটমাট হয়ে গেছে। এভাবেই কেটে যায় কয়েকদিন, আর হোলিও চলে আসে। শান্তনুর সাথে হোলিতে যোগ দিতে আসে মহব্বত। এরপর যখন মহব্বতের গায়ে হোলির রং পড়ে তখন মহব্বতের মনে পড়ে যায় পেছনের কিছু স্মৃতি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মহব্বত একজনকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটা মহব্বতকে একদমই ভালোবাসতো না, আর তার সাথে শুধু টাইম পাস করছিল। যেহেতু মহব্বত তাকে অনেক ভালোবাসতো এই জন্য ওর সাথে গভীর সম্পর্কে যায়, কিন্তু ছেলেটা ধোকা দিয়ে দেয় মহব্বতকে, সেই ভিডিওটা লিক করে দেয়। এই ব্যাপারটা যখন মহব্বতের মনে পড়ে যায় তখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর ওর ভেতর থেকে নির্গত হতে থাকে প্রচুর পরিমাণে শক্তি। আর ঠিক এই জন্য ওর আশেপাশে থাকা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তখন শান্তনু অনেক করে বোঝানোর চেষ্টা করে মহব্বতকে, কিন্তু কিছুতেই মহব্বত বুঝতে চায় না। একসময় মহব্বত সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে বাবা চলে আসে এবং সবাইকে হাসপাতালে পৌঁছে দেয়। তারপর পরই বাবা দেখতে পায় মহব্বতের স্কেচটা। এটা দেখেই কিছু একটা বুঝতে পারে বাবা এবং মহব্বতের উদ্দেশ্যেই যেতে থাকে। অন্যদিকে দেখা যায় মহব্বত গাছটার কাছে চলে আসে এবং আবল তাবল কথা বলতে থাকে। আসলে মৃত্যুর আগে ওর নাম ছিল কারিশমা। সেখানে শান্তনু এসে মহব্বতকে অনেক রাগান্বিত স্বরে বলে যে আমার বন্ধুদেরকে তুমি মারার চেষ্টা করছিলে কেন, এটা তুমি একদমই ঠিক করনি। তখন মহব্বত অনেক রেগেছে এবং মারতে থাকে শান্তনুকে। তারপর পরই সেখানে চলে আসে বাবা এবং শান্তনুকে বলে যে ব্যাপারটা আমি দেখছি। আসলে বাবা যখন স্কেচটা দেখছিল তখনই বাবা চিনে ফেলে একে। বাবার সাথে পড়তোই কারিশমা। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। কারিশমা রঘু নামের একজনকে ভালোবাসত।
রঘু ধোঁকা দিয়েছিল কারিশমাকে, যার পর থেকে ওকে আর কখনো দেখা যায়নি। তখন বাবা বলে আগামীকাল তো হোলি, তো যা করার কালকেই করতে হবে। সেই জন্য রাত থেকেই কাজ শুরু করে দেয় বাবার টিম। পরের দিন দেখা যায় শান্তনু দেখা করে অনন্যার সাথে, আর তাকে ওর ভালোবাসার কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে শান্তনু বুঝে যায় যে এটা আসলে মহব্বত। সে তার চেহারাটা পরিবর্তন করে ধোঁকা দিয়েছে শান্তনুকে। এই ব্যাপারটায় অনেক ক্ষেপে যায় মহব্বত। অনন্যার সাথে এত কিছু করার পরও শান্তনু তাকে ভুলতে পারেনি, তাহলে মরতে হবে অনন্যাকে। এটা বলেই যেতে থাকে অনন্যাকে অ্যাটাক করার জন্য। শান্তনু মহব্বতকে বলতে থাকে, প্লিজ তুমি অনন্যাকে কিছু করো না, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে মেরে ফেলো, ওকে তুমি ছেড়ে দাও। তখন মহব্বত শান্তনুকে মারার জন্য উপরের দিকে তোলে। ঠিক তখনই বাবা তার চাল চালে, একসাথে অনেকগুলো হলির রং ভূতনির ওপরে ফেলে। তখন মহব্বতের মনে পড়ে যায় পেছনের গল্পগুলো। যেদিন রঘু মহব্বতের ভিডিওটা ছড়িয়ে দিয়েছিল, ওই দিন মহব্বত দেখা করতে আসে রঘুর সাথে, কিন্তু কোনো মতেই নিজের ভুলটা স্বীকার করে না রঘু। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আর মহব্বত একটা চর মেরেই চলে যেতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ওকে ধাক্কা দেয় রঘু। মহব্বতের মাথাটা গিয়ে লাগে সিঁড়ির সাথে, অজ্ঞান হয়ে যায় মহব্বত। তখনই রঘু মহব্বতকে ঝুলিয়ে দেয় গাছটার সাথে, আর পুরো আগুন ধরিয়ে দেয় গোটা জায়গায়। আসলে যে ঘটনাটা আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম, 2003 সালে কলেজে যে আগুনটা লেগেছিল সেটা রঘুই দিয়েছিল। তারপর পরে বাবা মহব্বতকে অ্যাপ্রোচ করে। তখনই একটা ব্যাপার জানতে পারা যায়, বাবার মহব্বত একই ক্লাসে পড়তো, আর বাবা খুব ভালোবাসতো মহব্বতকে, আর মহব্বত ভালোবাসতো রঘুকে। তারপর যেদিন থেকে মহব্বত উধাও হয়ে গেছিল, তখন থেকে অনেক করে খুঁজে বাবা, কিন্তু কিছুতেই পায় না খুঁজে। আর এতদিন পরে ভূত হিসেবে পেল তার ভালোবাসার মানুষকে। অনেক দেরি হয়ে গেল, বাবা মহব্বতকে তার ভালোবাসার কথাগুলো বলতে থাকে। বাবার মুখে এমন কথা শুনে মুগ্ধ হয়ে যায় মহব্বত, আর মনে মনে ভাবতে থাকে, যদি কলেজের সময় আমি রঘুকে ভালো না বেশি যদি আসল মানুষটাকে ভালোবাসতাম, তাহলে কতই না ভালো হতো, জীবনটা এখন অন্যদিকে যেতে পারত। তারপর পরই বাবা বলে, আমাদের মিলন হবেই, কিন্তু এর জন্য তোমাকে আত্মা থেকে মুক্তি পেতে হবে। মহব্বতও রাজি হয়ে যায়। সাথে সাথে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবা মহব্বতকে মুক্ত করে দেয়। মহব্বতের শরীরটা যখন বাতাসের সাথে মিশে যেতে থাকে, তখন ওর মুখে সুন্দর একটা হাসি দেখতে পাওয়া যায়। আর এর মাধ্যমেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।